দুর্নীতির চূড়ায় তৃণমূলের জনপ্রতিনিধি এবং নেতা শাহজাহান জাহাঙ্গীর দেবরাজের পর শামস ইকবাল। শামসের অ্যাস্টন মার্টিন গাড়ি, গ্যারাজে রয়েছে ফেরারি, স্ত্রীর নামে রয়েছে মার্সিডিজ। যেখানে চাকরি চেয়ে পথে নামে চাকরি প্রার্থীরা, সেখানে বিলাসবহুল গাড়ি, প্রাসাদোপম বাড়ি, তৃণমূল নেতা নেত্রীদের এই হচ্ছে ছবি। দুর্নীতির চূড়ায় তৃণমূলের একাধিক জনপ্রতিনিধি, শাহজাহান থেকে জাহাঙ্গীর দেবরাজের পর শামস ইকবাল। শামসের কি রয়েছে অ্যাস্টন মার্টিন গাড়ি, গ্যারেজে রয়েছে ফেরারি, দেবরাজের ছবি, স্ত্রীর নামে রয়েছে মার্সিডিজ গাড়ি। আর যেখানে চাকরি চেয়ে দিনের পর দিন পথে নামে চাকরি প্রার্থীরা, যে ছবি সেখানে বিলাসবহুল গাড়ি। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল সম্প্রতি শামস ইকবালকে। কলকাতা পুরসভার 134 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন শামস ইকবাল। জামিন পেল শামসের বর্ণময় জীবন ইতিমধ্যে আলোচনায়। সমাজ মাধ্যমে ববি এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে শামসের একাধিক ছবি তুলে ধরছি। একবার কোটি টাকার বিলাসবহুল গাড়ি নিয়ে পুরসভায় গিয়ে আবার নজর কেড়েছিলেন। বাড়ির গ্যারাজে রয়েছে ফেরারি, প্রাসাদোপম। 18,000 টাকা পাওয়া একজন কাউন্সিলরের পক্ষে বেহিসাবি সম্পত্তি কিভাবে এলো? কথা বলে ফিরহাদ হাকিমের পালিত পুত্র এই শামস ইকবাল। বলা ভালো কলকাতা বন্দর এলাকার বেতাজ বাদশাহ এই শামস ইকবাল ওরফে অনিল। একসময় কাউন্সিলর মুন্না ইকবালের পুত্র এই শামস। 2013 সালে মেটিয়াপুরে যে কলেজ নির্বাচন ঘিরে যে সংঘর্ষ হয়, সেই সংঘর্ষে মনে থাকবে মৃত্যু হয়েছিল কলকাতা পুলিশের এসআই তাপস চৌধুরী। সেই ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন এই মুন্না ইকবাল অর্থাৎ শামসের বাবা। বাবার হাত ধরে সক্রিয় রাজনীতিতে প্রবেশ। 134 নম্বর ওয়ার্ড থেকে পুরো নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী। আমাদের প্রতিনিধি খালেদ জামাল তুলে ধরেছেন এই যে শামস ইকবাল থেকে দেবরাজ, একের পর এক তৃণমূলের প্রায় বলা যায় লাখপতি না কোটিপতি হওয়ার গল্পটা। নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামস ইকবাল উরুফে অনিল, তার বিলাসিতা জীবনযাত্রা নিয়ে প্রশ্ন উঠছে। তার কারণ একজন কাউন্সিলর যার মাইনে মাত্র 18,000 টাকা, সেই কাউন্সিলরের কাছে এত বিদেশি গাড়ি কি করে আসে, এত বহুল সম্পত্তি কি করে আসে, এটা নিয়ে একদিকে প্রশ্ন উঠছে। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ যে তোলাবাজি, বিভিন্ন বেআইনি নির্মাণ এবং বেআইনিভাবে টাকা আদায় করার ফলে এত সম্পত্তি করেছেন তিনি বলে অভিযোগ করছেন স্থানীয়রা। তাদের দাবি যে অবিলম্বে ইডির মাধ্যমে যাতে তার এই বিপুল পরিমাণের সম্পত্তির তদন্ত হোক, সেই দাবি জানাচ্ছেন স্থানীয় বিজেপি নেতৃত্বরা। ক্যামেরা জনির সঙ্গে খালিদ জামাল, ক্যালকাটা নিউজ, কলকাতা। একটা বিস্তারিত আলোচনা একটু চেষ্টা করি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি খালিদ জামাল রয়েছেন। খালিদ, তুমি তুলে ধরছিলে কিন্তু এই যে দুর্নীতি বা তোলাবাজিতে সিদ্ধহস্ত হয়েছিলেন যারা, তাদের মধ্যে শাহজাহান, জাহাঙ্গীর, দেবরাজের মতো শামস ইকবাল, যাদের কি নেই, মানে যদি এক কথা বলতে যাই লাখপতিতে এদের গুনতি হয় না, এরা কোটিপতি বা অর্বুদপতি বললেও বোধহয় কম বলা হয়। খালিদ, একেবারে দেখো, জাহাঙ্গীর, শাহজাহান যাদের কথা বললে তারা কিন্তু একটা গ্রামীণ অঞ্চলে তাদের এই মাফিয়াদের রাজ, সেই মাফিয়া রাজ ছিল। কিন্তু যারা শহরের মধ্যে একেবারে কলকাতার বুকে প্রকাশ্যে যেভাবে তারা মাফিয়াগিরি করেছেন দীর্ঘদিন ধরে, এবং তারই প্রতিফলনে যেটা দেখা গেল যে মাত্র 18,000 টাকার কামাই করার একজন কাউন্সিলর, তার কাছে এত সম্পত্তি, এত বিদেশি গাড়ির কালেকশন, এত কিছু কি করে এলো, এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন মহলে ঘোরাঘুরি করছে। ইতিমধ্যে বিভিন্ন অভিযোগ আসছে। আবার দেখা যাচ্ছে যে কতটা প্রভাবশালী হলে একজন 5 ঘন্টার মধ্যে গ্রেফতার হচ্ছেন এবং তার পাশাপাশি তিনি জামিন পেয়ে যাচ্ছেন। এই সামগ্রিকভাবে কিন্তু একটা বিষয় দেখাচ্ছে যে কি অবস্থা রয়েছে, যে এইভাবে একজন কাউন্সিলর যার কাছে এত বিদেশি গাড়ি, টলিউড, হলিউডের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে ছবি তোলা, তার বিভিন্ন জামা কাপড়, যে সমস্ত জামা কাপড় মানুষের নাগালের বাইরে রয়েছে, যেই সব গাড়ি তিনি ব্যবহার করেন সেই সমস্ত গাড়ি বড় বড় যারা শিল্পপতিরা রয়েছে তারাও ব্যবহার করতে পারে না, তাদের কাছেও এই ধরনের কালেকশন নেই। আমরা যদি পশ্চিমবঙ্গে যে সমস্ত বড় প্রথম সারির যে সমস্ত শিল্পপতিরা রয়েছে তাদের কথাও যদি বলি, তারাও কিন্তু পোর্শে চড়ে না, তারা কিন্তু মার্টিন গাড়ি চড়ে না, এই ধরনের মার্সিডিজের বড় বড় গাড়ি কিন্তু তারাও চড়ে না।
এই ধরনের সমস্ত যে বিলাসিতা, এই বিলাসিতা কোথায় থেকে আসে, কিভাবে সম্ভব হয়, কতটা ব্যবসা রয়েছে, যে কোন ব্যবসা রয়েছে যে ব্যবসা থেকে এত কিছু আয় হয়, এই সমস্ত কিন্তু প্রশ্ন ইতিমধ্যে বিভিন্ন মহলে উঠছে। বিশেষ করে ওই 134 যে ওয়ার্ড রয়েছে, সেই ওয়ার্ডের অঞ্চলের মানুষের এই প্রশ্নটা রয়েছে, তাদের জিজ্ঞাসা রয়েছে যে কিভাবে, যেখানে মানুষ খেতে পাচ্ছে না, সাধারণ মানুষের কাছে জল নেই, নিকাশির ব্যবস্থা নেই, সেখানে সাধারণ মানুষের জঞ্জাল ফেলার ঠিক মতো জায়গা নেই, একেবারে 134 একেবারে ঘিঞ্জি এলাকা, যেখানে মানুষ বসবাস করেন, প্রায় 30 থেকে 40,000 মানুষ তার ওয়ার্ড রয়েছে। সেই সব জায়গা এই ধরনের নেতারা যারা এদের সুযোগ সুবিধা পেয়েছেন, এই জায়গা কি করে পৌঁছে গেলেন, এই প্রশ্ন কিন্তু উঠছে। খালেদ, একটু সঙ্গে থাকো, আর একটু আসবো তোমার কাছে, কিন্তু আরেকবার দর্শকদের জানাবোই যে 134 নম্বর ওয়ার্ড থেকে পুরো নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হন। বিশেষ করে যে ঘটনা 2024-এ গার্ডেন রিজে বহুতল ভেঙে 15 জনের মৃত্যু, আর সেখানেও কিন্তু নাম জড়িয়েছিল শামস ইকবালের। প্রাক্তন মেয়র, তৎকালীন পুর নগর উন্নয়ন মন্ত্রী, অর্থাৎ কার কথা বলছি, ফিরহাদ হাকিম, তাকে ক্লিন চিট দিয়েছিলেন এবং সেই সময় রক্ষা পেয়েছিলেন এই শামস ইকবাল। এবার রীতিমতো তদন্তের আওতায় আনতে হবে তাকে, এমনটা অন্তত বিজেপি নেতৃত্বের তরফ থেকেও একটা দাবি করা হচ্ছে। কিন্তু তার উত্থান, টেলিফোন লাইনে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, আমি খালেদকে সঙ্গে রেখে প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা আমার সঙ্গে রয়েছেন। অনিল বাবু, এই যে কটা নাম বলছি, হয়তো তালিকাটা আরো বড়, এদের মধ্যে কেউ কেউ তৃণমূলের মদতপুরুষ দুষ্কৃতির তালিকায় নাম, যার মধ্যে রয়েছে শাহজাহান, জাহাঙ্গীর, স্বঘোষিত পুষ্পা, আবার দেবরাজ, শামস ইকবালের মতো যারা কাউন্সিলরও ছিলেন। অর্থাৎ এদের যে উত্থান, এ তো যে বিলাসবহুল গাড়ি এরা কিনতো, সাধারণ নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের থেকে দুঃস্বপ্ন এটাই এই গাড়ির কথা নামই উচ্চারণ করতে পারতো না। এরা তো একটা সামান্য জনপ্রতিনিধি হয়ে এই ধরনের বিলাসবহুল লাইফ লিড করে গিয়েছেন। কিভাবে সম্ভব হচ্ছে দিনের পর দিন? ওই জন্য তৃণমূলটা করে। তৃণমূলে দেখবে, আমি বারবার বলেছি যে রত্নাকর দস্যু বাল্মীকি হতে পারেন, সূর্য পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু তৃণমূল ওই তোমার এখন ওই তোলাবাস তৃণমূল ভালো হতে পারে না। আর এই দুর্নীতিতে কি হয়েছে? দুর্নীতি হতে নিচের দোষ, ওপরে দেখো না, মাথার দিকে দেখো না। বাড়িতে গৃহলক্ষ্মী সোনা পাচার আমদানি করতে ধরা পড়েছে, পুলিশ গিয়ে মাঝরাত্রে ছাড়িয়ে নিয়ে এসছে। এটা কি পুলিশের কাজ ছিল? তারপরে গৃহলক্ষ্মী কাউন্সিলরে দাঁড়াচ্ছে, তোমরাই খবরে দেখিয়েছো যে ইলেকশনে বলছে আমি কোটি কোটি টাকার কেজি কেজি সোনা নাকি দেখিয়েছে ডিক্লারেশনে। আমি তো দেখিনি, তোমরাই বলেছো যে নাকি সমাজসেবা করে পেয়েছে। নিচে তাই ওপর থেকে দেখে নিচে শিখেছে। 100 কোটি টাকা খরচা করে আপনারা ফ্লাইটে যেতে আছে, চার্টার ফ্লাইটে যাচ্ছে আছে, কোথেকে আসছে? এগুলো দেখে শিখেছে। আর ইনকাম ট্যাক্স কোথেকে ঘুমাচ্ছে? ইনকাম ট্যাক্স ব্যানার অফ অ্যাকুইজিশন কোথেকে? যেটা খুব সাধারণ স্পেসিফিক প্রশ্ন, যে এতদিন প্রভাবশালী হওয়ার থাকা করে কিন্তু এতদিন তদন্তের আওতায় আসেননি কেন? এটা তো খুব সাধারণ মানুষ। 18,000 টাকা যদি কাউন্সিলরের একটা টাকা হয়, মাইনে হয়, মাস মাইনা, তাহলে এত বিলাসবহুল লাইফ লিড করার যে দুঃসাহস, বা আমি বলবো করে দেখিয়েছেন এরা, তো এটা তদন্তের আওতায় আসার কথা ছিল নাকি? কালকে আমি একটা জায়গায় বলছিলাম, তার আইজাক নিউটন ফর্মুলা বলেছিলেন গ্র্যাভিটেশন, ল অফ গ্র্যাভিটেশন। এদের ফর্মুলা হচ্ছে 75-25। এরা যদি 8 লাখ টাকার দুটো গাড়ি কিনে থাকে 8 লাখ টাকায় বা 7 লাখ টাকায়, তার এটা তো 1/4, তাহলে কত টাকা কামিয়েছে, কত টাকা ওখানে দিয়েছে? এরা কামিয়েছে ওপরওয়ালারা জানে না? এই গাড়ি জোটছে, কিনছে, ইনকাম ট্যাক্স কি করছে, কোথেকে টাকা পেয়েছে, ম্যানার অফ অ্যাকুইজিশন তো দেখা যাবে কোথেকে টাকা পেয়েছে। ইনকাম ট্যাক্স ঘুমাচ্ছে, কোটি কোটি টাকার মালিক হয়েছে কিভাবে? দেশের আইন তো এইরকমই, কিছু হয়নি, কেউ দেখেনি। পারবে নাকি সাধারণ একটা লোক? পারবে? হঠাৎ দুম করে ফেলে তুমি ইনকাম ট্যাক্স নোটিশ দেবে, তুমি কোথেকে পাচ্ছ? 50,000 টাকা বেশি তুলতে গেলে তোমাকে প্যান নাম্বার দাও, অমুক দাও, ইতিহাস দিতে হবে। এদের কি দিতে হয় এরা জানে না? ইনকাম ট্যাক্স ধরেছে যে কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা যে কিনেছে। এই যে দেখাচ্ছে তোমার সল্টলেক, নিউ টাউন, এই যে টাউন, এইসব জায়গায় এত কেজি সোনা যখন কিনেছে, তো প্যান নাম্বার তো দিতে হয়, আধার কার্ডের নাম্বার দিতে হয়। তখন কোথায় গেছে সব মানুষ? তখন এটা ধরেনি কেন? সব চোখ বুঝে বসে রয়েছে। এইগুলো সব কনফিসকেট করেনি কেন? কনফিসকেট যদি স্টেট করতে হবে, করে দিয়ে দাও, দিয়ে অপশন করো, দেখবে সব সিধে হয়ে যাবে। হচ্ছে কোথায়?
এদের সমস্ত সম্পত্তি টাকা পয়সা দেবে সব নেতারে, সমস্ত দলের নেতারা এখন কত বড় বড় শিল্পপতি হয়ে গেছে, বর্তনমালা জিজাজি শিল্পপতি হয়ে গেছে, কোটি কোটি টাকা প্লেনে ঘুরছে, প্রত্যেকে আছে, তাদের টাকা লেখাপড়া দেওয়ার কিছু না, কেরানির চাকরি করতে দিলেও পারবে না, তারা তো কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কেউ জানে না, কে ধরছে? ধন্যবাদ জানাই অনিল বাবু সময় দেওয়ার জন্য। আর এই বাংলা সংস্কৃতিটাকে বানিয়েছিল কে, এটাই এখন একটা প্রশ্ন। খালেদ রয়েছেন আমার সঙ্গে। খালেদ, যে বিষয়টা আজকে এটা সেটা সাধারণ মানুষের পকেটে যদি বা ব্যাগে 2 লক্ষ টাকা থাকে বা একটু বেশি থাকে, পুলিশ চট করে রেড করবে। তুমি হেলমেট পরোনি কেন, চট করে ফাইন হয়ে যাবে। আর এই ধরনের যারা দিনের পর দিন জনপ্রতিনিধি, হয়তো খুব বেশি গুরুত্ব না থাকলেও যারা জনগণের কাজ করতে বাধ্য, জনগণকে জবাবদিহি করতে বাধ্য, কিন্তু আজকে তাদেরকেই দেখা গেছে বুক ফুলিয়ে যা ইচ্ছা পেরেছে তৃণমূল জামানায় করে গিয়েছে। খালিদ, দেখো, তৃণমূল জমানায় যে একাধিক দুর্নীতি ঘটেছে তার মধ্যে কিন্তু অন্যতম বড় সড় দুর্নীতি, তার কারণ হচ্ছে এদের মুখে এক সময় গর্ব করে শোনা গিয়েছিল যে তারা সকালে চা খাবে দুবাইয়ে এবং দুপুরে ডিনার করবে লন্ডনে। অর্থাৎ তারা কিন্তু গর্ব করে তাদের এলাকায় তাদের যে মানুষ তাদের কাছে কিন্তু এই গল্পটা তারা শোনাতো যে তাদের এতটা ক্ষমতা যে তারা সকালে ব্রেকফাস্ট করবে দুবাইয়ে এবং দুপুরে ডিনার করবে লন্ডনে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কোথায় পৌঁছে গেছিল এদের বিলাসিতা। অর্থাৎ যেভাবে তারা টাকা কামিয়েছেন, যেভাবে তারা দুর্নীতি করেছেন, যেভাবে তারা বিভিন্ন জায়গায় তোলাবাজি করেছেন, যেভাবে তারা বেআইনি নির্মাণ করেছেন, এবং এই বেআইনি নির্মাণের ফলে বলি কিন্তু 15 জন নিরীহ মানুষ মারা গেছে, এবং সেখান থেকেও বেঁচে চলে আসা এবং মেয়র পুত্র, প্রাক্তন মেয়র পুত্র হিসাবে পরিচিত হওয়া, যে ছাড় পাওয়া, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। অর্থাৎ কতটা প্রভাবশালী হলে 15 জন মানুষ মারা যাবার পরেও সে ছাড় পেয়ে যায়, তারপরে আবার গ্রেফতার হয়, সে 5 ঘন্টার মধ্যে জামিন পেয়ে যায়। এই ধরনের ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে এদের কাছে টাকা রয়েছে এবং সেই টাকার ফলে তাদের যে ক্ষমতা, যে তাদের যে প্রভাব, সেই প্রভাবটা খাটিয়ে তারা কি না করতে পারে। যেখানে সাধারণ মানুষ অসহায়, সাধারণ মানুষ ঠিক মতন খেতে পাচ্ছে না, সাধারণ মানুষ ঠিকভাবে করতে পারছে না, সাধারণ মানুষ সেখানে জল পাচ্ছে না, নিকাশি ব্যবস্থা নেই। তুমি যদি 134 নম্বর ওয়ার্ডে যাও, গলি গলিতে যা অবস্থা রয়েছে, জলের হাহাকার রয়েছে, তারপরে যেভাবে নিকাশি ব্যবস্থা রয়েছে, এখনো নর্দমা অনেক জায়গা খোলা রয়েছে। আমরা আগেও দেখেছি যে একটা নর্দমাতে কিছু প্রায় 10 বছর আগে সেই নর্দমাতে পড়ে একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল, এই ঘটনাটাও ঘটেছে কিন্তু এই অঞ্চলগুলিতে। সেই সমস্ত জায়গায় সাধারণ মানুষের যেখানে কোনো উন্নতি নেই, সেখানে এই সমস্ত জনপ্রতিনিধিরা কোটি কোটি টাকা তারা কিভাবে কামাই করলো, কিভাবে তাদের কাছে এলো, প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠবে। খালেদ, আমার সঙ্গে থাকো প্লিজ, সঙ্গে থাকো। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার রয়েছেন আমার সঙ্গে। জগন্নাথ বাবু, আমি কয়েকটা এরিয়া ধরে বলি। এই যে শাহজাহান সন্দেশখালী বেতাজ বাদশাহ, জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা ফলতার বেতাজ বাদশাহ, দেবরাজ যার নামেই তটস্থ বিধাননগরের মানুষ ছিল, গোটা সল্টলেক শামস ইকবাল, এটা তৃণমূল জমানায় একাধিক জনপ্রতিনিধি যারা যে ধরনের বিলাসবহুল প্রাসাদোপম বাড়ি ঘর বা গাড়ি টাড়ি ইউজ করেন, ব্যবহার করেন, আবার অপরাধ করলেও চটজলদি জামিনও পেয়ে যান। দুর্নীতির কতটা চূড়ায় উঠলে এই কাজগুলো খুব সহজে একজন জনপ্রতিনিধি বা তৃণমূল জমানায় করা যায়? আসলে টোটাল সরকারটাই তোর গুন্ডা বদমাশদের সরকার ছিল, দলীয় মদতে সব হয়েছে। মমতা ব্যানার্জি সব যাচ্ছে, কারণ নিজের ভাইপো আর পরিবারে বসে সমস্ত রাজ্যটাকে গ্রাস করে খাচ্ছে কমিশন। অন্য যারা তার দলের লোক খাবে, সেখানে তারা বিরোধিতা করবে কি করে? তাদের কোনো পদক্ষেপ নিতে পারেনি এবং দলীয় মদতে এগুলো হয়েছে। শুধু শামস ইকবাল নয়, এরকম তৃণমূলের নেতারা যা অর্থ অবৈধভাবে সঞ্চয় করেছে, যাদের ঘর থেকে 20 কিলো 22 কিলো কত আরো বেশি সোনা দানা কোটি কোটি টাকা বেরোচ্ছে, এতেই বোঝা যায় সঠিকভাবে ইডি রেড একদম আগা পাঁচটা সমস্ত নেতাদের করা উচিত। যত ইডি লাগে তার এনে সার্চ করলে পশ্চিমবঙ্গ যত ঋণে জর্জরিত আছে অবশ্যই পরিশোধ হয়ে যাবে। এটা একটা বড় ব্যাপার, বাংলার মানুষ বাঁচবে। এদের সম্পত্তিগুলো শেষ করে নেওয়া উচিত। ধন্যবাদ জানাই জগন্নাথ বাবু সময় দেওয়ার জন্য। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে ছিলেন। খালেদের কাছে আমি এক লাইনেই ব্যাখ্যাটা চাইবো। খালেদ, জনপ্রতিনিধিরা দুর্নীতি যেভাবে চূড়ায় নিজেদেরকে
মানে তারা নিজেদেরকে অবতীর্ণ করেছেন, মানে এখানে দাঁড়িয়ে এক কথায় তুমি কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, শুধুমাত্র নিজেদের যে গুছিয়েছে সেটা নয়, সাধারণ মানুষকে মেরে কিন্তু তারা তাদের যে উন্নতি করা সে উন্নতি করেছে। তার কারণ সাধারণ মানুষ আজকেও কিন্তু সেখানে যারা স্থানীয় মানুষরা রয়েছে, বিশেষ করে 134 নম্বর ওয়ার্ডে, তারা কিন্তু নাজেহাল। তাদের কাছে নেই কোনো একেবারে বলা যেতে পারে যে সমস্ত সুযোগ সুবিধা যেটা তাদের কাছে থাকা উচিত, সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। অথচ তাদেরকে যারা নির্বাচিত করেছে, যাদেরকে প্রতিনিধি বানিয়েছেন, তারা কিন্তু জনপ্রতিনিধিরা আজকে কোটি কোটি টাকা নিয়ে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এবার সময়টা বদলাচ্ছে খালিদ, এবং মানুষ মুখ খুলতে সরব হচ্ছেন। যেমন আমরা গতকাল দেবরাজের ঘটনা দেখলাম, যে অকাল দিওয়ালি ছবিটা অন্তত দেবরাজ গ্রেপ্তারের পর। খালিদকে আমি ধন্যবাদ জানাবো। পরবর্তীতে এই খবরে আমাদের আবার